সিমিনকে যে আটকাতে পারতো না তা কিন্তু নয়, বরং ইচ্ছে করে আটকায়নি, কারণ রাগের মাথায় বেশি কিছু বলে ঘটনা অন্যদিকে মোড় নিত। এসব ভাবনার মাঝে তার মস্তিষ্ক আচানক আরেকটা কথা টোকা দিতেই সে ও শিট। বলে উঠে বসলো। তাড়াহুড়ো করে নামতে গেলে তার ফোনে রিংটোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে শুনল অপর পাশে মানুষের কথা। অতঃপর তার ছেলে হাসি হেসে দপ করে বিছানায় বসে পড়ল। ভাই বোনকে কথা দিয়েছিল দ্রুত BMW গাড়ি কিনে ঘুরতে নিয়ে যাবে। সেই হিসেবে ভেবেছিল নতুন গাড়ি নিয়ে আজ বিকেলে বের হবে। বের হওয়ার আগ মুহূর্তে গাড়ি দেখে সবাইকে খুব করে চমকে দিবে। কিন্তু গাড়ি তো ঠিকই পার্কিং লটে চলে এসেছে, কিন্তু তারা কই? সাদাত চৌধুরী চলন্ত গাড়িতে চলছে চুপচাপ নিশ্চুপ নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। শীতলের কান্না থামলো, নীরবে অশ্রু ঝরা থামেনি। সে চুপ করে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। বোনকে কিছুক্ষণ লক্ষ্য করে শীতলের কাঁধে হাত রাখলে শীতল হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিল, আরেকটু সরে গেল জানালার দিকে। বোনের এই কাণ্ডে কেবল হাসলো স্বর্ণ। তারপর পুনরায় বোনকে নিজের দিকে টেনে টানতে টানতে বলা, আয়, আমার কোলে মাথা রেখে ঘুমানো, হয়তো শরীর খারাপ করবে। করুক, মরে যাই আমি, তোরা তো তাই চাস। কেউ কারোর জন্য মরে না। কথা না বাড়িয়ে এবার আয় তো। তোরা পাষাণ হয়ে গেছিস আপু, তোদের বিবেক মরে গেছে। আজকে তোদের জন্য বড় আব্বুর বুকে পাড়া দিয়ে আসতে হয়েছে। বড় আব্বুকে কতটা যন্ত্রণা দিয়ে এলি ভেবেছিস একবার? আমরা আশায় কতটা কষ্ট পেল মানুষটা। এতদিন আগলে রাখার এই প্রতিদান দিলি তোরা। শীতলের কথা শুনে ড্রাইভ করে সাজাদের বুকে বিঁধলেও এক বাক্য উচ্চারণ করল না। তবে সিমিন সিটে হেলান দিয়ে বললেন, আসতে বলেছে কে? দরদ উতলে পড়লে চলে গেলেই হয়। মায়ের কথা শুনে মায়ের দিকে তাকাতে অঝরে কয়েক ফুট অশ্রু গড়িয়ে পড়ল। অতিরিক্ত কান্না করে মাথাটা টনটন করছে, দু চোখে যেন মরিচ ডলে দেওয়ার মতো জ্বলছে। এমনিতেই পিরিয়ডের প্রথম দিন অবস্থা খুব খারাপ থাকে, তার উপরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে আজকে শারীরিক যন্ত্রণার থেকেও মানসিক যন্ত্রণাটা অনেক বেশি, এতটাই বেশি অসহ্য ব্যথাও ফিকে লাগছে। তবে সে থামল না, এক পেটে চেপে ধরে অঝরে কাঁদতে কাঁদতে মাকে বলল, এত পাষাণ হইও না আম্মু, বিবেককে নিচু স্তরে নামিও না। তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে বলেছে কে? যা চলে যা, সঙ্গী জুটিয়েছিস, মাকে না হলেও এখন চলবে। তুমি আসলেই স্বার্থপর মহিলা, খুব 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 বেশি স্বার্থপর তুমি। এই কথা বলে শীতল দু হাতে মুখ ডেকে পুনরায় কাঁদতে লাগলো। মানতেই পারছে না এসব। যে বাড়ি ছেড়ে এক রাত বাইরে থাকার পারমিশন পায়নি, সে বাড়িতে নাকি ফিরবে না। প্রতি বছর ঈদে সকালে উঠে মেহেদি রাঙা হাত দেখা সারাফাত চৌধুরীকে। সারাফাত চৌধুরী তার দুই হাত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মেহেদির রং পরীক্ষা করেন, তারপর পকেট থেকে টাকা বের করে শীতলের হাতে গুঁজে দেয়। এ কথা কেউ জানে না, এটা তাদের মধ্যে গোপন সিক্রেট। এরপর একটু পর সবার সাথে আরেকবার সালামি দেন। ডাবল সালামির এক ভাগ রেখে বাকিটার থেকে এই বাড়ির ছোট সদস্যদের সালামি দেয়। যতই হোক বড় বোন সে। আজ সকালে বড় আব্বুর কাছে যেতে পারেনি গালে আমার বউ লেখাটার জন্য, পরে যাবে ভেবেছিল, তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। এরপর ভেবেছিল নামাজের পর যাবে, ততক্ষণে পিরিয়ডের ব্যথায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছিল। এরপর আর যাওয়া হয় না, বড় আব্বুকে ছেড়ে চলে আসতে হলো। বড় আম্মুর হাতে মজার মজার রান্নাও কপালে জুটলো না। এসব ভাবতে ভাবতে তার কান্নার গতি বাড়ল। কাঁদতে কাঁদতে জানালায় মাথা রেখে ঘুমিয়ে গেল। বোনকে ঘুমোতে দেখে স্বর্ণ শীতলের মাথাটা তার কোলের উপর টেনে নিল, হাত বাড়িয়ে পানি নিয়ে রুমাল ভিজিয়ে মুখ মুছিয়ে দিল। ঘুমন্ত শীতল বিরক্ত হয়ে রুমাল ছড়িয়ে দিয়ে পুনরায় ঘুমেই ডুবে গেল। বোন বিরক্ত হচ্ছে দেখে স্বর্ণ সিটে মাথা হেলিয়ে শীতলের চুলে হাত ডুবিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। জোর করে আনায় খুব কেঁদেছে পাগলিটা, এবার না হয় একটু ঘুমাক। বেলা গড়াতে গড়াতে দুপুর গিয়ে বিকেল হলো। বিকেলের পর এখন সন্ধ্যা, অথচ সকালের পর কেউ কিচ্ছুটি মুখে তোলেনি। যা ঘটে গেছে এতে খাওয়ার কথা স্মরণে নেই কারোই, থাকার কথাও না। চিন্তায় ডুবে থাকা সাদাত চৌধুরী কথাটা স্মরণ হতেই দেখে নিলেন তিনজনকে। তারপর আর একটু এগিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। মেয়েদেরকে বললেন চোখে মুখে পানি দিয়ে আসতে। বাবার ডাক শুনে শীতলে ঘুম ভাঙল। বোনের কোলে শুয়ে আছে
দেখে মুখ গোমরা করে উঠে বসলো। সেই সঙ্গে অনুভব করলো তার ন্যাপকিন ড্যামেজ হয়ে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করা দরকার। পরনের জামাতে দাগ লেগে গেছে নাকি কে জানে, এই কথা ভেবে তার মুখটা চুপসে গেল। সাজের জন্য করুণ চোখে তাকালো বোনের দিকে। স্বর্ণ প্রথমে না বুঝলো, পরে তার ইশারায় বুঝলো, তবে বিচলিত না হয়ে সাজাদ চৌধুরীকে বলল, বাবা তুমি খাবার পার্সেল করে আনো, গাড়িতে বসে খাবো। আর আমাকে কিছু টাকা দাও, ফার্মাসি থেকে মাথা ব্যথার মেডিসিন কিনে আনি আমি। প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। আমি না হয় এনে দিচ্ছি। ব্যথা কি খুব বেশি? সমস্যা নেই, পারবো আমি। তুমি যাও, খাবার নিয়ে এসো। এই কথা শুনে সাদাত চৌধুরী গাড়ি থেকে নেমে দেখলেন রাস্তার ওপাশে ফার্মেসি দোকান, তাই স্বর্ণকে টাকা দিয়ে গেলেন খাবার আনতে। এই রেস্টুরেন্টে কয়েকবার এসেছিলেন, খাবার মানও বেশ ভালো, তবে যা কিনবে সেই খাবার গলা দিয়ে নামবে তো। বাবাকে যেতে দেখে স্বর্ণ গাড়ি থেকে নেমে দ্রুত গেল প্রয়োজনীয় সেই জিনিসটি আনতে। তারপর মায়ের হ্যান্ডব্যাগ চেয়ে নিয়ে ব্যাগের ভেতর সেটা ঢুকিয়ে বোনকে নামতে বলে পেছনে দাঁড়িয়ে দেখলো চিন্তার কোনো কারণ নেই। তার হাত ধরে এগুলো ওয়াশরুমের দিকে। সাদাত চৌধুরী খাবার নিয়ে ঘুরতে মেয়েদের সঙ্গে দেখা হলো। ওদের চোখে মুখে পানি দিয়ে আসতে বলে তিনি এগুলেন গাড়ির কাছে। স্বর্ণ শীতলকে ব্যাগটা ধরিয়ে দিয়ে যেতে ইশারা করে নিজে পাশের ওয়াশরুমে গিয়ে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত পর এক পানির ঝাপটা দিতে থাকলো চোখে মুখে, তবে ভুল করে ওয়াশরুমের আয়নার দিকে তাকালো না। বেইমানের তকমা লাগা মুখ নিজেরও দেখতে ইচ্ছে করে না, অবশ্য সত্য মানতেও সমস্যা নেই। তারপর সে বের হয়ে সামনে দাঁড়িয়ে রইল। শীতল বের হলে তার অন্য হাতে একটা প্যাকেট দেখে সেটা নিতে গেলে শীতল পিছিয়ে গেল, মুখ গোমরা, অন্যদিকে তাকে মিনমিন করে বলল, ডাস্টবিনে ফেলে আসছি, তুমি দাঁড়াও। আমাকে দে। না, আমি পারবো। ছোটবেলায় বহুবার তোর ন্যাপে চেঞ্জ করেছি, এখনো আমার কাছে ছোটটাই আছিস তুই। স্বর্ণ কথা শুনো না, প্যাকেটটা হাতে নিয়ে শীতলকে ব্যাক সাইডে দাঁড়াতে বলে নিজে গেল চলে বাইরের দিকে। শীতল বোনের কথা শুনে ওই দিকে তাকিয়ে দেখে ওইদিকে নিরিবিলি কেউ যাচ্ছে না তেমন, তাই ধীর পায়ে এগিয়ে গেল। চারপাশটা দেখলো নজর বুলিয়ে, জায়গাটা কেমন সুন্দর, ছবি তোলার জন্য দারুণ স্পেস আছে। এইদিকে ওইদিকে তাকাতে তাকাতে আরেকটু সামনে এগোতেই একটা বড় দেয়াল নজর এলো। সেদিকে একবার তাকে চোখ সরিয়ে পর করে পুরোটা দৃষ্টি ছুড়ে চমকে উঠল। বিস্ময় নিয়ে তাকিয়ে যখন বুঝলো সত্যি, তখন দৌড়ে গেল প্রিয় মানুষটার কাছে। সমুদ্রের ঢেউ যেমন পাথরের বুকে আছড়ে পড়ে, ঠিক সেভাবে সে আছড়ে পড়ে শুদ্ধর বুকে। শুদ্ধ একবার পিছিয়ে শীতল সহ সামনে নিল নিজেকে, আর একটু হলো দুজনেই বাড়ি খেত দেয়ালে। অনাকাঙ্ক্ষিতভাবে প্রিয় মানুষটাকে পেয়ে শীতল শুদ্ধর বুকে মুখ লুকিয়ে বুকের শার্ট খামচে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। কান্নার চোটে যা বলল কিছু স্পষ্ট হলো না, তবে শুদ্ধকে আঁকড়ে ধরে চোখের পানি বুকে ভেজাতেই লাগলো। আর শুদ্ধ বুক তোলপাড় করা ঝড় নিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। তবে তার মন বলছে সময়টা যদি এইখানে এভাবে থমকে যেত, কিংবা এই অবস্থায় যদি সে মারা যেত, কেমন হতো? ভালো হতো, ভীষণ ভালো। বুকের মালকিনকে বুকে নিয়ে মরার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে নাকি? থাকলেও সংখ্যায় হাতে গোনা। ইস, এমন সুখী যদি সেও হতো। কি অদ্ভুত, বুকের ভেতর হৃৎপিণ্ডটা যে হারে লাফাচ্ছে, আজকে ধরাটরা খাইয়েই দেবে নাকি? যেটা সে চায় না, কখনোই চায় না। চোখ দুটো অযথা এত জ্বলছে, কি সব ছলনাময়ী কারবার। চোখ তার, অথচ জ্বলছে অন্য কারো কথা ভেবে। মনে মনে এইসব ভেবে সে থমকে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর শীতল কাঁদতে কাঁদতে বলল, সবকিছু আবার আগের মতো করে দেন না শুদ্ধ ভাই, প্লিজ। আমি আমাদের সুখী পরিবারটাকে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। শুদ্ধ নিশ্চুপ। তাকে চুপ দেখে শীতল মাথা তুলে তাকিয়ে দেখলো শুদ্ধর চোখ জোড়া লাল হয়ে আছে। সে পায়ের আঙুলে ভর দিয়ে একটু উঁচু হয়ে দুই হাতে শুদ্ধর গাল ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? চোখ লাল কেন? কোথায় কষ্ট হচ্ছে দেখি? কথা বলছেন না কেন? কি করেছি আমি? সবার সামনে তো বলেছি আমি আপনার বউ হব, আমি আপনাকে ভালোবাসি। আর কিভাবে বলবো, কিভাবে বোঝাবো? আজকে আমাদের কথা জানালাম, আজই কিনা বাড়ি ছাড়তে হলো, তবে কি আমরা এক হব না? এইটুকু বলে শীতল শুদ্ধর বুকে কপাল ছেঁকাল। তারপর অজরে কাঁদতে কাঁদতে অসহায় কণ্ঠে বলল,
আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো শুদ্ধ ভাই? কারণে অকারণে আপনাকে না জ্বালালে আমার ভালো লাগে না, সময়ই কাটে না। এই যে এত এত সমস্যার সমাধান কোথায় পাবো আমি? কোথায়? কেন সবাই মিলে আমাকে মারতে উঠে পড়ে লেগেছে? আমার ভালো থাকার আয়ু কি শেষ? এজন্যই কি সবাই মিলে এত কষ্ট দিচ্ছেন? সব কষ্ট আমি হাসি মুখে নেব, সব কষ্ট আমি হাসি মুখে মেনে নিব, কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবো না, কিছুতেই পারবো না। মরে যাব আমি, সত্যি মরে যাব। না। এই কথা শুনে শীতল ব্যাকুল হয়ে কাঁদল। আজ সারাদিন কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখ মুখের হাল বেহাল দশা। আর কাঁদতে পারছে না, শরীর থরথর করে কাঁপছে। তবে তার এই কথাগুলি যথেষ্ট ছিল শুদ্ধকে ভেঙে চুরে খান খান করার জন্য। নিজের অজান্তে বোকা শীতল তার বুকেই তীরটা মেরেছে, লেগেছে যেন পারফেক্ট নিশানায়। এতক্ষণ শীতল শুধু জড়িয়েই ধরল, শুদ্ধ ছেড়ে দিয়েছিল, শুধু দেখেছিল তার ব্যাঙ্গাচির পাগলামি, তাকে নিয়ে করা ভালোবাসার পাগলামি। তবে ওর করুণ সুরে বলা এই কথাগুলো আর অসহায় কান্না শুদ্ধকে আরও একবার ভাঙল। নিজের তৈরি করা খোলস ছেড়ে শুদ্ধর অজান্তে চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে গেল আর গিয়ে পড়লো কান্নারত শীতলের কপালে। শীতল কান্না ভুলে তড়িৎ মাথা তুলতে গেল, শুদ্ধ তার মাথাটা প্রশস্ত বুকে চেপে ধরল। কোনোভাবে শীতলকে সে মাথা তুলে তাকাতে দিল না। থাকুক না, নিজের একাত্ম কষ্টগুলো নিজের বুকে শক্ত আবরণে ঠিকই নিজেকে সামলেছিল। শেষ মুহূর্তে অনর্থ ঘটালো এক ফোঁটা অস্ত্র। তবে যেটাই হোক স্বীকার করে চাপে না, নয়তো শীতলের ভাষায় বলতে গেলে তার বিশুদ্ধ পুরুষের ছাদ চাপে না। পৃথিবী সমান কষ্ট বুক ভাঙলেও শুদ্ধরা কখনো কাঁদতে পারে না, কারণ বিশুদ্ধ পুরুষরা ঢাল হতে জন্মায়। বাবা মার ঢাল, ভাইয়ের ঢাল, প্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়ার ঢাল। তাদের এত সহজে ভেঙে পড়তে নেই, বুক ভরা কষ্টে জর্জরিত হতে নেই। তাই শুদ্ধ দ্রুত চোখ মুছে নিজেকে সামনে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালালো আর সফলও হলো। কিন্তু আজ বোকা শীতলটা ঠিকই বুঝে নিল তার চালাকে। তাকে ছেড়ে থাকার কষ্টে শুদ্ধ বুক ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। এতে তার কান্না দ্বিগুণ বাড়ল, কষ্টে চৌচির হতে থাকলো বুক। কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো সে। বারবার দেখতে চাইলো তার একান্ত পুরুষের চোখের ভাষা, কিন্তু ঘাটতেরা শুদ্ধ দেখতে দিল না, বরং খুব শক্ত করে তাকে বাহুডোরে আগলে রাখলো। কয়েক মিনিট সেভাবে থেকে এবার শুদ্ধ মুখ খুলল। খেয়েছিস কিছু? না। পেইন কিলার খেলে পেট ব্যথা কমে যাবে, কিছু খাবি? চল। এবার হাতের বাঁধন ঢিলে হলে শীতল মুখ তুলে তাকালো। তাকে রইল সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। এই অবস্থাতেও সাদা শার্ট আর কালো জিন্সে কি চমৎকার দেখাচ্ছে। সে এবার ওনায় নাক মুছে ফোপাতে ফোপাতে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন আমার পেট ব্যথা করছে? শ্মশানের আত্মারা কানে কানে বলে গেছে। এই মুহূর্তে শুদ্ধর বাঁকা কথা শুনে সে ফিকুটি করে তাকালো। আশেপাশে স্বর্ণকে না দেখে খুঁজছে দেখে শুদ্ধ বলল, ও সামলে নেবে, ভয় নেই। আপু জানে আপনি এসেছেন? সায়ন ভাই কই আসেনি? তুই আর তোর ভাইয়া জন্মেছিস বারবার আমাদের ভালোবাসার দিকে আঙুল তুলতে, আর আমরা জন্মেছি তোদের গোবর মার্কা বুদ্ধি ট্যাকেল দিতে। মন ভালো নেই, বকবেন না তো। কেন, মনের আবার কি হলো? আপনাকে নিয়ে ভয় হচ্ছে খুব। কিসের ভয়? হারানোর ভয়। শুনেছি চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হতে দেরি লাগে না। তুলে আছাড় দেবো, আজাইরা কথাবার্তা বলার স্বাদ মিটিয়ে দেব। আসছে সিনেমার হিরোইন হতে। চল হাট, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। খাবো না ঔষধ। এত কিছু ঘটে গেল, এখনো নাকি ধমকাতে হবে। এই জন্যই প্রেম করতে চাইনি আপনার সাথে। এই বেয়াদব, এই প্রেম করলি কখন? প্রেম করার আগেই তো তোর হিটলার মা সব ঘেটে ঘ করে দিল। বেশ হয়েছে, আপনাকে দিয়ে প্রেমের পও হবে না। হবে কি না সেটা সময় আসুক, দেখে নিস। এই কথা বলে সে একটা ফোন এগিয়ে দিল শীতলের দিকে। বারবার সাবধানও করলো কিছুদিন লুকিয়ে রাখার জন্য। এইটা দিয়ে আপাতত যোগাযোগ করবে, এই ফোন হারালে আর কথা বলা হবে না শুদ্ধর সাথে। এই কথা শুনে শীতল যক্ষের ধনের মতো ফোনটা আঁকড়ে ধরল। এদিকে দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে, কিন্তু বিদায়ের ঘন্টা বড়ই যন্ত্রণার। কিন্তু কেউ ওকে বলতে পারছিল না। নিজেকে স্বাভাবিক রাখতে শুদ্ধ চুপচাপ কথা বললেও শীতল ফোন হাতে নিয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল।
তখন শুদ্ধ বা পকেটে হাত ঢুকে কিছু বকুল ফুল এগিয়ে দিল। তাজা বকুল ফুল, মিষ্টি সুগন্ধ আছে। পৃথিবীতে এত এত ফুলের মাঝে শুদ্ধর পছন্দ বকুল ফুল। শীতল হাত বাড়িয়ে নিল, স্বর্ণ সেখানে হাজির হল। আপাতত আর কথা বাড়ালো না দুজনে। শুদ্ধ চট্টগ্রামে যাচ্ছে শুনে শীতলের মুখে হাসি ফুটলো, অশ্রুসিক্ত দু চোখে। বোনের দিকে একবার তাকিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল, নাকের সর্দি অন্যায় মুছে মুখ কাচুমচু করে আরও 2 মিনিট সময় চেয়ে নিল। স্বর্ণ বুঝলো তার পাগলি বোনটার মনের কথা, বুঝলো এক বুক যন্ত্রণা নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ানো ভাইয়ের কথা। যে বাড়ির মেয়েদের আপন নানা মামাদের বাড়িতে থাকার পারমিশন দিত না, আজ এত কিছুর পরও সে আবার ছুটে এসেছে শুধু নিরাপত্তার কথা ভেবে। জার্নি করে যাবে চট্টগ্রাম, বারণও করেও যে কাজ হবে না সেটাও জানা কথা। তবে একটা কথা না বললেই নয়, সে অমূল্য রত্ন দেখেনি, তবে তার ভাইদের দেখেছে যারা চৌধুরী নিবাসের গর্ব দর্প। সে আর দাঁড়ালো না, ধীর পায়ে হেঁটে এসে গাড়ির কাজটায় গিয়ে দাঁড়ালো। বুঝ হওয়ার পর থেকে সে কারোর সামনে কাঁদতে পারে না। কাঁদতে গেলে ভীষণ বোকা বোকা লাগে, মনে হয় কান্না হচ্ছে একান্ত আপন গোপন জিনিস। তাহলে কেঁদে অন্যকে দেখানোর কি আছে? অন্যরা কষ্টের ভাগ নিবে নাকি কষ্ট মুছে দিতে পারবে? পারলে না হয় পাগলামি করে একটু কাঁদতে পারতো, বুক চাপা ব্যথাটা উগড়ে দিতে পারতো। এদিকে স্বর্ণের সাথে শীতলকে না দেখে সেমেন আশেপাশে তাকে খুঁজলো, তবে মেয়েকে না দেখতে পেয়ে ভারু কণ্ঠে বলল, বোনকে নিয়ে এসে গাড়িতে বসো। ওর শরীর খারাপ, একটু বসে বিশ্রাম করছে, করুক না, তোমরা খেতে শুরু করো। শুধু শুধু কথা বাড়িও না স্বর্ণ। আমিও এটাই বোঝাতে চাচ্ছি, কথা বাড়িও না, খেতে শুরু করো। এই কথা বলে মায়ের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। তারপর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে দেখে গেল রাস্তার পড়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের দিকে। একের পর এক গাড়ি এসে মারিয়ে দিয়ে যাচ্ছে ফুলগুলোকে। গাড়ির চাকাতে দলিত হয়ে যাচ্ছে ফুলের আকার, আকৃতি, রূপ, রং, সৌন্দর্য। বোন যেতে শীতল মায়াভরা চোখে তাকালো শুদ্ধর দিকে। মানুষটা এত লম্বা সহজে নাগাল পাওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে করে তার কুচকুচে কালো চুলগুলো খামচে ধরে ঝাঁকিয়ে দিতে, কিন্তু এই দুনিয়ায় থাকতেও খুব ইচ্ছে করে। অথচ এই কাজ করলে বাঁচার সম্ভাবনা 5%, কারণ বিশুদ্ধ পুরুষের চুলে কাউকে হাত দিতে দেয় না, দেওয়া পছন্দও করে না। শীতল কিছু একটা ভেবে মনে সব ভয়, দ্বিধা ও জড়তাকে পেছনে ফেলে চট করে শুদ্ধর পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো। শুদ্ধ শিউ কুচকালো শীতল শুদ্ধের শার্টের কলারের কাছে নাক ডুবিয়ে নিঃশ্বাস টেনে নিল। এই তো সেই ঘ্রাণ, সেই পরিচিত ঘ্রাণ। এই ঘ্রাণ হারানোর ভয়েই পাগল পাগল লাগছিল, কাঁদছিল অসহায় সুরে। সে 2 হাতে শার্টের কলার চেপে ধরে বুকুকের মতন একের পর এক নিঃশ্বাস টানতে টানতে চট করে মাথা তুলে বলল, শীতল। শুদ্ধ ভাই চলেন আমরা পালিয়ে যাই। পালাবো? হুম। তা কোন সুখে পালাবো? ভালোবাসার সুখ, ভালো থাকার সুখে। তারপর 5 বছর পর ছানা নিয়ে ফিরবো, তাই তো? হুম। আজ কেবল ভালোবাসার কথা বাড়িতে জানালাম, বাড়ির লোকজন মানলো না, আবার বোঝাবো। প্রয়োজনে না মানা অবধি অপেক্ষা করব, তাই বলে পালিয়ে বিয়ে করে বাসর সেরে বছর না ঘুরতেই বাচ্চা কাচ্চা নিয়ে ফেরার কথা ভেবে ফেলবি? তোকে বলেছিলাম ভালোবাসা শিখতে, আর তুই ভালোবাসা শেখার ছলে লাজ লজ্জা গিলে খেয়েছিস। শীতল ঘাড় নাড়ালো, বোঝাতে চাইলো এক, এই লোক বুঝলো আরেক। তাই তো সে বলল, এছাড়া কি আর উপায় আছে আপনিই বলুন। মাথা মোটা, মাথায় উপায়ও খুঁজেছিস? মজা একদমই ভালো লাগছে না শুদ্ধ ভাই, আপনাকে ছাড়া থাকতে পারবো না, একদণ্ড থাকতে চাইছিও না। কেন বুঝছেন না? চলেন না এই মুহূর্তে আমরা পালিয়ে যাই, তারপর আমরা একটা সংসার সাজাই। এই কথা শুনে সত্য চুপ তাকিয়ে আছে তার শীতলের দিকে। ব্যাঙাচি কি একদিনই বড় হয়ে গেল নাকি? কি সব বলছে এসব? বড়দের মতো এত বড় বড় কথা বলতে কে বলেছে তাকে? আর কি বলল? সংসার করবে। সংসারের মানে বোঝে সে? ডিম ভাজতে গিয়ে ডিমের যে হাল মানায় নিজের রুম গুছিয়েছে কখনো? তাতে আবার সে নাকি করবে সংসার। শুদ্ধকে চুপ থাকতে দেখে শীতল পুনরায় ফোপাতে ফোপাতে বলল, আপনি কি আমার কষ্টটা চোখে দেখছেন না শুদ্ধ ভাই? না। কেন কেন দেখছেন না? তোর বাবা মা কি আমার কষ্ট দেখছে যে আমি তোর কষ্ট দেখব? আপনার কিসের কষ্ট? বুঝবি না। এজন্যই বলছি এরা এদের ইগো নিয়ে থাকুক, আমরা আমাদের পথ বেছে নেই। তোর এই ছোট্ট মাথায় এত কিছু ভাবতে কে বলেছে? আমি আছি না। ঠিক আছে ভাববো না, তবে বেশি দিন দূরে থাকতেও পারবো না, এই বলে দিলাম। ঠিক 1 সপ্তাহের মধ্যে যেন আমার সামনে দেখি। এবার যা। ঠিক 1 সপ্তাহ।
বাড়িতে গিয়ে সবাইকে বলবেন আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা বলবো। যাব। হুম। মনটা টানছে না। সিবিন চৌধুরী খুঁজতে চলে আসবে, তখন আমাকে কথা শুনতে হবে। যাচ্ছি তো, দূরে গেলে কাছে আসতে বলেন আর কাছে গেলে দূরে সরতে বলেন। আপনি এবং আপনার ভালোবাসা খুবই খারাপ শুদ্ধ ভাই, খুবই খারাপ। যা। মুখে যাচ্ছি বলেও শীতল এক চুলো নড়ল না, না পায়ের উপর থেকে নামলো। ওর অবস্থা বুঝে শুদ্ধ নিজেই শীতলকে নিজের থেকে সরালো। কি ভেবে একটু ঝুঁকে দুগালে হাত রেখে মুখটা কিঞ্চিত তুলল, পুরো মুখে চোখ বুলালো তীক্ষ্ণ দৃষ্টিতে। খুব মন দিয়ে দেখলো শীতলের ছোট্ট কপাল, ডাগর ডাগর ফোলা চোখ, বোচা নাক, ফুলা ফুলা গাল আর সর্বনাশা চিকন ঠোঁট জোড়া, মৃদু কম্পন। আচ্ছা, বোকা হরিণী কখনো কি জানবে তাকে ঘায়াল করার অস্ত্র তার কাছে লুকায়িত আছে। প্রেমিক পুরুষকে মারতে বুলেট প্রয়োজন হয় না, প্রিয় নারীর কম্পিত ঠোঁটের কম্পনই যথেষ্ট তার সব কিছু এলোমেলো করে দিতে। শীতল নিজেও শুদ্ধ চাহনি বুঝে কিছু বলল না। সে দেখতে চাইলো শুধু কি করে, কিন্তু তাকে হতাশ করে দিয়ে শুধু তাকে ছেড়ে দিয়ে চোখের ইশারায় যাওয়ার কথা বলল। শীতল শুধু ঘাড় কাত করে গুটি গুটি পায়ে গাড়ির কাছে এগিয়ে গেল। শুদ্ধ ভুলেও চোখ তুলে তাকালো না, সেখানে দাঁড়িয়ে মেঝের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সেভাবে কয়েক মিনিট পেরোলে হঠাৎ দেয়ালের ওপাশ থেকে ইঁদুরের মতন মাথা বের করে শীতল বলল, কি হলো, আসছেন না কেন? আপনি না বললেন যাবেন আমাদের সাথে? আমাকে ভুলভাল বোঝানোর পায়তারা না, তাই না? আপনি না গেলে আমিও কিন্তু যাব না। এখনো সে যায়নি দেখে শুদ্ধ ওকে মারতে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজল। তার অবস্থা বুঝে শীতল এবার এক দৌড়ে গাড়ির কাছে, এরপর পেছনের গাড়ির খেয়াল করে স্বর্ণের হাতে পেট পুড়ে খেল। জানালার দিকে চেপে বসে উকি মেরে দেখতে লাগলো শুদ্ধর গাড়ি আসছে কিনা। আসছে দেখে আকাশে চাঁদের সঙ্গে মনের চাঁদটাকে নিয়ে কত কথা বললো, একা একা হাসল। তারপর একটা সময় ঘুমিয়ে গেল নিশ্চিন্ত মন। স্বর্ণপণকে কোলে টেনে নিয়ে মেসেজ করার সাথে সাথে শুদ্ধর গাড়িটা থেমে গেল। তারপর কিছুক্ষণ স্থির থেকে গাড়ি ঘুরিয়ে পথ ধরল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। অথচ শুদ্ধ যাচ্ছে ভেবে কত নিশ্চিন্তেই না ঘুমালো বোকা শীতল রানী। সকালে যখন শুদ্ধকে দেখতে পাবে না তখন কি হবে? তার কান্না কে থামাবে? কে তাকে বাহুডোরে আগলে নিবে? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার সায়ন শুদ্ধর চাঁদ কপালে টিপ দিয়ে যা। আমি টিপ নিব না ছোট আম্মু, চাঁদকে বলো আমার জন্য বউ এনে দিতে। বউ কি করবি বাপ? একসাথে খেলবো, ঘুরবো, মারবো, বকবো, কাঁদলে হাসাবো, হাসলে মেরে কাঁদাবো। 7 বছরের ফোকলা সায়নের কথা শুনে সিমিন হতবাক। উনি কথার খেই হারিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সায়নের দিকে। পাজি ছেলে বলে কি নিজে এখনো বিছানায় হিসু করে বিছানা ভেজায়, অথচ বলে কি না বউ এনে দাও। সিমিনের মুখে দেখে সায়ন কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকে ফিক করে হেসে দিল। পোকাতে খাওয়া ফোকলার দাঁতে সে কি হাসি! উনি এবার ওনার আরেক উড়োর উপর শোয়া আরেক পাজির দিকে তাকালেন। তিনি আরাম করে শুয়ে পাজল ঘোরাচ্ছে। তার বয়স সবে 4 বছর হলেও সায়নের থেকে শুদ্ধ একটু ঠান্ডা, তবে সায়ন শুদ্ধ ভীষণ আদুরে বাচ্চা। ফসে গুলুমুলু সব পোশাকে খুব সুন্দর মানিয়ে যায়। কথায় কথায় ছোট ছোট ইংলিশ বলে। সায়ন তখন কথায় কথায় একটা ইংলিশ শব্দ বেশি বলতো, সেটা হলো জাস্ট ফার্স্টিং। এই ইংলিশ শব্দ নাকি সে শারাফাত চৌধুরীকে বলতে শুনেছিল। উনি নাকি ফোনে কাকে বলেছিলেন ইউ ডিসগাস্টিং, সেটা পাশে শুনে সে বানিয়ে দিয়েছে জাস্ট ফার্স্টিং। তখন রেগে গেলেই বলতো ইউ জাস্ট ফার্স্টিং। এই কথা শুনে হাসি পেলেও হাসা যাবে না, কারণে তাতে বড় মহারাজ আরো রেগে যেত। আর শুদ্ধর যা পছন্দ হয় না সেটা কখনোই করতো না, বরং জোর করলে চোখ মুখ কুচকে সাদাত আঙ্গুল নাড়িয়ে বলতো ই নো নো। এদের কথা আর কাজে না হেসে পারা যায় না। একদিন রাতের কথা, তখন রাত বাজে 2:30, অথচ পাজে দুটো চোখে ঘুম নেই। যত রাত বাড়ছে তাদের চোখে যেন ফুটছে, তারা খেলবে। খেলনা ছড়িয়ে ছিটে একাকার। ওদিকে সীতারা চৌধুরী অসুস্থ বিদায় পাশের রুমে উনি শুয়েছিলেন, আর এই পাজি দুটো ওনার কাছে এসে ওনার কোল দখল করে নিয়েছে, আবদার গল্প শুনবে। এদিকে সারাদিন কাজকর্ম করে ওনার চোখেও ঘুম যেন ঢেলে পড়েছে, কিন্তু এই দুটোর ঘুমের তো নামই নেই।
তাই সায়নের পিঠে আস্তে করে থাবা বসিয়ে বললেন, এই পাজি, ঘুমাবি কখন? রাত কটা বাজে? ঘুম আসছে না তো, গল্প বলো। ঘুমা বাপ, যত গল্প জানতাম সব শুনিয়েছি তো। বানিয়ে বানিয়ে গল্প বলো। ভাইয়ের কথা শুনে সুতো তখন সাদাত আঙুল নাড়িয়ে বলল, নো 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 বানিয়ে না, ওইটা বলো। কোনটা? রাজকন্যাকে ড্রাগন এসে তুলে নিয়ে যায়, ওইটা। একই গল্প আর কত শুনবি? মেলা দিন শুনবো, তুমি বলো। মেলাবার শোনালে আমি কি পাবো? আমলা যতদিন বাঁচবো তোমাকে এত এত ভালোবাসবো। শুদ্ধর কথা শুনে ওনার কলিজাখানা যেন চুরিয়ে গিয়েছিল। ততক্ষণে দুটো পাজি ওনার কোল দখল করে গল্প শোনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই উনিও বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে খোলা জানালার দিকে আকাশের দিকে তাকালেন। আকাশে ঝলমল করছে চাঁদ। চাঁদের এত আলো এর আগে দেখেননি উনি। কোন মাসের চাঁদ তাও মনে করতে পারছিলেন না। উনি চাঁদের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল দুই পুত্র। তারা একজন ছিল চন্দ্র, আরেকজন সূর্য। তাদের দেখাশোনার জন্য এক রাজকন্যাকে তুলে আনা হয়েছিল। রাজকন্যা ছিল ভীষণ সুন্দরী, তবে কোনো কাজ করতে পারতো না। সারাদিন কাঁদতো। খেতে গেলেও খেতে পারতো না, কারণ ওর গলায় এক ধরনের কাঁটা বিঁধে থাকতো। এই কাঁটা জন্মগতভাবে, এবং এর সমাধান কেউ জানতো না। একদিন রাজকন্যার স্বপ্নে একটা ড্রাগন এসে জানালো চন্দ্র আর সূর্যের রক্ত পান করলে সে মুক্ত হবে। এ কথা শুনে সে তাই করতে নিজেকে প্রস্তুত করলো। এভাবেই গল্প বলতে বলতে খেয়াল করলেন পাজি দুটো ঘুমিয়ে পড়েছে। ওদের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন। সেদিনের মতো আজও আকাশে পূর্ণিমার চাঁদ, মধ্যরাত। উনিও উপস্থিত, শুধু এই কোলজুড়ে সেই সায়ন শুদ্ধর মাথাটা নেই। নেই পছন্দের গল্প শোনার মিষ্টি আবতার। সেসব মনে করে সিমিন হাসলেন, আর হাসতে হাসতে চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরে গেল টেরি পেলেন না। গাড়ি চলছে মাঝারি গতিতে। সাদাত চৌধুরী সিমিন পাশাপাশি বসে থাকলেও কথা নেই কারো মুখে। সাদাত চৌধুরী অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত, আর সিমিন তাকিয়ে রইল পূর্ণিমা চাঁদের দিকে। কাল থেকে একা সংসার গোছাতে হবে। দিন শুরু হবে সেনা হাউজে। ধরা বাঁধা নিয়মে নিজেকে অভ্যস্ত করতে হবে। বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টি অফিসে এসেছে সায়ন। আজম তখন দলের ছেলেপুলেদের সাথে নিয়ে হৈ হৈ করে ক্যারাম খেলছিল। বাজি ধরেছে আজকে যে হারবে সে কাচ্চি খাওয়াবে। তাদের দুই দলের মধ্যে চলছে হাজাহাজি লড়াই। খেলার মাঝে শায়ানকে আসতে দেখে আজম গলা ছেড়ে রাখলো। শায়ান থমথমে মুখে একবার তাকিয়ে মাথা ব্যথার কথা ইশারায় জানিয়ে অফিস রুমে ঢুকে গেল। ভাইয়ের মাথা ব্যথা করছে যেহেতু ঘুমালে ঠিক হয়ে যাবে ভেবে আজমও আর কথা বাড়ল না। তাছাড়া সায়ন যখন ডাকতে বারণ করে তখন জোর খাটিয়ে ডাকলে ভীষণ রেগে যায়। তখন চমৎকার চমৎকার গালি কপালে জটে। সেই সব গালি আবার দিনের বেলা বললে পাপ হয়, পাপ তাও আবার বড় বড় পাপ। এর যে খ্যাপা পাগল আপাতত ঘুমাক, একটু পর না হয় ডেকে দেওয়া যাবে। এই কথা ভেবে তারা হৈ হৈ করে খেলাটা শেষ করলো। আজমের দল বাজিতে জিতে গিয়ে বিপক্ষ দলকে খুব করে পচালো। এরপর দল বেঁধে কাচ্চি কিনে এনে সকলে একসাথে খেতে বসলো। সবার হাতে খাবারের প্লেট, কাচ্চির ঘ্রাণে মোমো করছে চারিদিক। আজম খেতে বসে হঠাৎই মনে পড়লো সায়নের রুম থেকে এখনো বেরোয়নি। এত সময় রুমে বন্দিও থাকে না কখনো। তাহলে কি শরীর বেশি খারাপ করেছে? মেডিসিন আনতে হবে। একথা ভেবে খাওয়া ছেড়ে উঠে দরজা বন্ধ দেখে ডাকলো। ভাই, ও ভাই, আইন আমাগো লগে খাবেন। বেশ কয়েকবার ডাকার পরও সায়নের জবাব পেল না। ততক্ষণে সবাই খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার কাছে চলে এসেছে। ডাকছে একে একে। এত ডাকাডাকি শুনে সায়ন কপালের উপর থেকে হাত না সরিয়ে বিরক্ত হয়ে দরজার দিকে তাকালো। বেঁচে চোখ জোড়া না মুছে মলিন স্বরে জবাব দিল। তোরা খা। মিনমিনিয়ে স্বরে জবাব পেয়ে আজব পুনরায় বলল, আহেন না ভাই, সকলে মিলে এক লগে খাই। ঘুমাবো একটু, 2 ঘন্টা পর ডেকে দিস। এবার করেন কেন? কত খাওন দাওন আনছি, আসেন এক লগে খাই। শালা যাবে এখান থেকে? বলছি ঘুমাবো, তো খাওন খাওন করে ফাল পারতাছস। আর একটা বাড়তি কথা কইলে চিন্তা খবর দেবো শালা। আসছে ভালোবাসা দেখাতে। তোদের ভালোবাসে সায়ন মতে না, আর লাগবো না কারো ভালোবাসা। যে শালে ভালোবাসা দেখাতে আসবে তারই কোপামো।
ভাই আজম্ম মাথা মতো ঠিক নাই, যাও কইতাছি। ওষুধ আইন না দিমু? যাবি তুই? রাইগেন না ভাই, বাইরে আইন। ভুল করলে আমারে 2 ঘা মারেন, তাও কন কি হয়েছে আপনার? কিছু হয় নাই, তবে আমার উঠতে হইলে আমার হাতে খুন হবি তুই। কোনো কারণে সায়ন মাত্রাতিরিক্ত রেগে আছে, বুঝে আজম কথা বলল না, নয়তো সত্যি সত্যি মার নিশ্চিত, তাই শুধু বিড়াল ছুঁড়ে পড়ল।